ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্সে তোমরা যারা পড়াশোনা করছো 6 সেমিস্টারে, তোমাদের যে ডিএসসিসি 13 পেপার রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারের একটি ইম্পর্টেন্ট 20 নম্বরের প্রশ্ন, ভারতে জাতীয়তাবাদ অর্থাৎ চরমপন্থী জাতীয়তাবাদের উত্থানের কারণ কি ছিল, এ সম্পর্কে একটা সংক্ষিপ্ত ভিডিও ক্লাসের পর তার অ্যান্সার 20 নম্বরের অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, পিজি কোর্সে এমএ পড়ছো, তোমাদেরও কিন্তু এই প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে। একবার প্রশ্নটা কি রয়েছে আমরা একবার বোর্ডে দেখে নিই। দেখো 6 সেম ডিএসসিসি 13, এখানে প্রশ্ন হচ্ছে 20 নম্বরের প্রশ্ন, ভারতে চরমপন্থী জাতীয়তাবাদের উদ্ভব, কেন উদ্ভব হয়েছিল, সেই উদ্ভবের কারণটা কি, সেটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। তো দেখো, ভারতের চরমপন্থী জাতীয়তাবাদ বুঝতে গেলে আমাদেরকে কংগ্রেস বুঝতে হবে। জাতীয় কংগ্রেস তৈরি হয় 1885 খ্রিস্টাব্দের 28 থেকে 30 ডিসেম্বর বোম্বাইয়ে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে প্রথম অধিবেশনের ভিতর দিয়ে 72 জন প্রতিনিধির উপস্থিতিতে। এখানে সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। 1885 থেকে পরবর্তী 20 বছর 1905 পর্যন্ত জাতীয় কংগ্রেস পরিচালনা করেছিল নরমপন্থী নেতারা, তাদেরকে মডারেট বলা হতো। কেন নরমপন্থী সেটার একটা প্রশ্ন, কারণ তারা নরম গোছের ছিলেন। তারা ব্রিটিশ সরকারের সাথে ফাইট মারদাঙ্গা করে দেশের স্বাধীনতা আনতে চাননি। তারা চেয়েছিলেন যে এই দেশে ব্রিটিশ সরকার থাকুক এবং এই দেশকে সুসভ্য করে তুলুক এবং তাদের ছত্রছায়ায় থেকে ভারতীয়রা উন্নতি করুক, এমনটাই চেয়েছিল। তাদের দাবি ছিল স্বায়ত্তশাসন, অর্থাৎ ব্রিটিশের অধীনে ভারতের স্বায়ত্তশাসন তারা দাবি করেছিল। তারা পূর্ণ স্বাধীনতা কখনোই দাবি করেনি। তারা ছিল ব্যবসাদার বা শিল্পপতি, কেউ ছিল জমিদার। তাদের স্বার্থ অনেকটা ইংরেজদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। এই কারণে এই পর্বের যারা নেতা ছিলেন, এই উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, ফিরোজ শাহ মেহতা, আনন্দ চার্লু, গোপাল কৃষ্ণ গোখলে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এরা সব সেই সময়কার কংগ্রেসের প্রথম সারির নেতা। এই প্রথম 20 বছর 1885 থেকে 1905 এই টাইমে এই সমস্ত নেতারা সরকারের কাছে তাদের যে দাবি দেওয়া সেগুলো লিখিত আকারে ডেপুটেশনের আকারে সরকারের কাছে জমা দিতেন। অর্থাৎ তাদের আন্দোলনটা ছিল অনেকটা আবেদন নিবেদনের মধ্য দিয়ে তাদের আন্দোলনটা ছিল, নরম গোছের আন্দোলন। এই আন্দোলনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ে কংগ্রেসের যুব শক্তি। কংগ্রেসের যারা যুবক ছিল, যে যুবক সদস্য যারা ছিল, ইয়াং গ্রুপ যারা ছিল, তারা এই বয়স্ক বৃদ্ধ প্রবীণ নেতাদের, নরমপন্থী নেতাদের এই সমস্ত কার্যকলাপে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। বিশেষ করে যখন বাংলাদেশে বঙ্গভঙ্গ হয়, মানে লর্ড কার্জন যখন বঙ্গভঙ্গ করেন 1905-এর 16 আগস্ট যখন বঙ্গভঙ্গ করেন, সেই সময়ে এই চরমপন্থী এবং নরমপন্থী এদের মধ্যে একটা চরম আকার ধারণ করে, বিরোধের আকার ধারণ করে। কংগ্রেসের মধ্যে বিরোধটা প্রকাশ্যে চলে আসে। এই সময় অরবিন্দ ঘোষ প্রথম পত্রিকাতে লিখেছিলেন, তার পত্রিকাতে লিখেছিলেন যে কংগ্রেসের যে লক্ষ্য, যে কার্য পদ্ধতি সম্পূর্ণ ভুলে ভরা। এবং অন্যান্য অনেক কংগ্রেসের যারা তরুণ নেতা এই সময় ছিলেন, তারা কংগ্রেসকে কঠোরভাবে সমালোচনা করেছেন। কংগ্রেসের এই যে বাৎসরিক অধিবেশন, বছরে একটা সময় ডিসেম্বর মাসে ভারতবর্ষের কোনো না কোনো শহরে কংগ্রেসের জাতীয় অধিবেশন বসে প্রতি বছর। এই অধিবেশনকে অনেকে বলেছেন 3 দিনের তামাশা, কেউ বলেছে বিয়ে বাড়ির যে অনুষ্ঠান তার সাথে তুলনা করেছে, অনেকে বলেছে এটা রাজনৈতিক ভিক্ষাবৃত্তি, ভিক্ষা চাইছে ব্রিটিশ সরকারের কাছে ভারতীয়রা এই কংগ্রেসের এই আন্দোলনের মধ্য দিয়ে। কংগ্রেসের আন্দোলনটাকে বিভিন্নভাবে এই নরমপন্থী পর্বের এই যে বিভিন্নভাবে নরমপন্থী সময়কার নেতাদেরকে সমালোচনা করা হয়েছে। তবে নরমপন্থীদের এই পর্বটা কিন্তু পরীক্ষায় তোমাদের ইম্পর্টেন্ট। দেখো, এই বিষয়টা যে কথাগুলো বলা হলো এগুলো কিন্তু তোমাদের জন্য খুবই দরকার, কারণ তোমাদের কংগ্রেসের উদ্ভব কিভাবে হয় সেটা যেমন 20 নম্বরের পড়তে হচ্ছে, কংগ্রেসের নরমপন্থী পর্ব প্রথম পর্বের যে 20 বছরের যে কংগ্রেসের আন্দোলন, সেই নরমপন্থী পর্বটাও ভালো করে পড়তে হবে 20 নম্বরের। আবার নরমপন্থী পর্বের পরে যুবক যারা ছিলেন তাদের হাত ধরে কংগ্রেসের চরমপন্থী জাতীয়তাবাদের উত্থান ঘটে, যাকে আমরা বলছি সংগ্রামশীল জাতীয়তাবাদ। এই সংগ্রামশীল জাতীয়তাবাদ করেছিলেন যেই সময়কার কংগ্রেসের কিছু যুবক নেতা ছিলেন, লাল বাল পাল, যেমন বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, এই সমস্ত ইয়াং নেতা, তাদের নেতৃত্বে কংগ্রেসের যুবক সদস্যদের হাত ধরে এই সংগ্রামশীল জাতীয়তাবাদের উত্থান হয়। 1905-এ কংগ্রেসের বারাণসী অধিবেশন হয়, সেই জায়গায় কিন্তু গন্ডগোলের সূত্রপাত হয়। কেন গন্ডগোল? কারণ 1905-এ বঙ্গভঙ্গ আন্দোলন, মানে বঙ্গভঙ্গ করেন লর্ড কার্জন।
এবং এই বঙ্গভঙ্গ আন্দোলনকে সারা ভারতব্যাপী ছড়িয়ে দিতে চেয়েছিলেন এই যুবক নেতারা, অর্থাৎ চরমপন্থী নেতারা চেয়েছিলেন সারা ভারতব্যাপী এর বিরুদ্ধে আন্দোলনে ফেটে পড়ুক। কিন্তু সেই সময় নরমপন্থী নেতারা চাননি যে বঙ্গভঙ্গ আন্দোলন সারা ভারতব্যাপী ছড়িয়ে পড়ুক, বরং সেই সময় ভারতবর্ষে যে প্রিন্স অফ ওয়েলস মানে যুবরাজ, ইংল্যান্ডের যুবরাজ ভারতবর্ষে এসেছিলেন এবং তাকে সম্বর্ধনা দেওয়ার কথা বলেছিল নরমপন্থী নেতারা। এতে প্রচন্ড ঝামেলা তৈরি হয় 1905-এর এই বারাণসী অধিবেশনে। চরমপন্থী এবং নরমপন্থী নেতাদের মধ্যে একটা প্রকাশ্যে ঝামেলাটা চলে আসে এবং এখানে যে সভাপতি কে হবেন এই সম্মেলনে সেটা নিয়েও কিন্তু গন্ডগোল দেখা দেয়। রাসবিহারী ঘোষকে প্রথমে এখানে বিপিন চন্দ্র লালা লাজপত রায়কে সভাপতি করার জন্য চরমপন্থী নেতারা কিন্তু চেয়েছিলেন। শেষ পর্যন্ত রাসবিহারী ঘোষ এখানে জাতীয় কংগ্রেসের সভাপতি হন। এর পরের বছর যে অধিবেশনটা হয় সুরাটে 1907-এ, সেই সুরাট অধিবেশনে এই কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়। এই অধিবেশনে এতটাই বিশৃঙ্খলা দেখা দেয় এবং চরমপন্থী যারা সেই যুবক নেতারা তারা সভাকক্ষ ছেড়ে বেরিয়ে আসে, কংগ্রেসের অধিবেশন ছেড়ে বেরিয়ে এসে ভারত মাতা নামে তারা একটা সংঘ তৈরি করে এবং চরমপন্থী একটা পর্ব, একটা সমান্তরাল শাখা কংগ্রেসের পাশাপাশি চলতে থাকে, চরমপন্থী এবং নরমপন্থী। এর ফলে কি হয়, কংগ্রেস দুর্বল হয়ে পড়ে এবং এইভাবে প্রায় 10-15 বছর চলে। এরপরে গান্ধীজি 1915-তে ভারতবর্ষে আসেন এবং 1916 যে লখনৌ অধিবেশন হয়, সেই লখনৌ অধিবেশনে গান্ধীর উদ্যোগে চরমপন্থী আবার নরমপন্থীরা আবার একত্রিত হয়ে কংগ্রেস আবার আগের মতো পূর্ণ শক্তিতে জাতীয় সংগ্রামে লিড করতে থাকে। তো এই ছিল ঘটনা। তাহলে আমরা দেখব যে জাতীয়তাবাদের উদ্ভব কেন হলো, এই চরমপন্থী জাতীয়তাবাদ। তার প্রধান কারণ নরমপন্থীদের এই সমস্ত কার্যকলাপের প্রতি বীতশ্রদ্ধ হয়ে কংগ্রেসের যারা যুবক নেতা তারা সংগ্রামশীল জাতীয়তাবাদের উত্থান ঘটিয়েছিল। অর্থাৎ জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের যে 20 বছর যে নরমপন্থী পর্ব, সেই কংগ্রেসী যে আন্দোলনটা সেই সময় হয়েছিল তার দুর্বলতা ছিল, তার দুর্বলতার কারণে জাতীয় কংগ্রেসের চরমপন্থী পর্বের উত্থান হয়। এরপরে দেখো রয়েছে সনাতন ঐতিহ্য ও সংস্কৃতি। সনাতন ঐতিহ্য বলতে এই যুবক নেতারা ভারতবর্ষের প্রাচীন হিন্দু ধর্মের যে সনাতন ঐতিহ্য, তার যে সংস্কৃতি, তাকে পুনরুজ্জীবিত করে তাকে আঁকড়ে ধরে তারা এই চরমপন্থী সংগ্রামশীল জাতীয়তাবাদের উত্থান ঘটায়। এক্ষেত্রে তাদের পথ দেখিয়েছিলেন প্রথমে যেমন আমাদের হিন্দু মেলা, বাংলাদেশে হিন্দু মেলা তৈরি হয়, সেই হিন্দু মেলার দ্বারা অনুপ্রাণিত হয় এই সমস্ত যুবক নেতৃবৃন্দ। পরবর্তীকালে এখানে বঙ্কিমচন্দ্র সর্বত্যাগী হওয়ার আহ্বান করেন যুবক সমাজের কাছে। সর্বত্যাগী হয়ে ভারতকে স্বাধীন করার জন্য, ভারত মাতার স্বাধীনতার জন্য, দেশের জন্য বিপ্লবী মন্ত্রে দীক্ষা দেন এই বঙ্কিমচন্দ্র, সর্বত্যাগী হওয়ার কথা বলেন এবং বন্দে মাতরম মন্ত্র দ্বারা তিনি বিপ্লবীদেরকে দীক্ষিত করেন। এখানে বিবেকানন্দের একটা বড় ভূমিকা রয়েছে। বিবেকানন্দের যে দেশ মাতৃকার প্রতি তার যে প্রেম ভালোবাসা, দেশের জন্য তার যে ভালোবাসা, সেটা যুবক সমাজের কাছে একটা আদর্শ হয়ে দাঁড়ায়, বিপ্লবীদের কাছে একটা আদর্শ হয়ে দাঁড়ায়। এছাড়া বিবেকানন্দ যে শিকাগোতে যে হিন্দু ধর্মের মাহাত্ম্যের যে ভাষণ তিনি দিয়েছিলেন, যে জ্বালাময়ী ভাষণ, সেই ভাষণের দ্বারা উদ্দীপ্ত হয় বাংলার যুব সমাজ। এছাড়া সারা ভারতেরই যুব সমাজ উদ্দীপ্ত হয়। এরপরে দয়ানন্দ সরস্বতী রয়েছে, তিনি হিন্দু ধর্মের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছিলেন তার বিভিন্ন কার্যকলাপের মধ্য দিয়ে, আর্য সমাজের মধ্য দিয়ে। এগুলো কিন্তু যুবকদেরকে, কংগ্রেসের যুবক নেতৃবৃন্দদেরকে ব্যাপকভাবে আকৃষ্ট করে এবং তারা এই সনাতন ঐতিহ্য এবং সংস্কৃতিকে রক্ষা করার জন্য, তাকে পুনরুজ্জীবিত করার জন্য, দেশ মাতাকে স্বাধীন করার জন্য বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হয় এবং চরমপন্থী যে জাতীয়তাবাদ বা সংগ্রামশীল জাতীয়তাবাদ, সেই মন্ত্রে তারা দীক্ষিত হয়। এছাড়া ছিল ব্রিটিশদের শোষণ। ব্রিটিশরা এই সময় বিভিন্নভাবে ভারতীয়দেরকে শোষণ করতে থাকে, তারা অর্থনৈতিকভাবে শোষণ করতে থাকে এবং তারা দেশের যে শিল্প সেগুলোকে ধ্বংস করে দেয়, দেশের অর্থনীতিকে তারা শোষণ করতে থাকে। তাদের এই অর্থনৈতিক শোষণের এই যে নগ্ন রূপ, এই রূপটা সেই সময় ভারতবর্ষের কিছু অর্থনীতিবিদ ছিলেন, যেমন রমেশচন্দ্র দত্ত, দাদাভাই নৌরুজি আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থ লিখেছিলেন। এই সমস্ত গ্রন্থের মধ্য দিয়ে তারা কিন্তু ব্রিটিশ সরকারের এই অর্থনৈতিক শোষণ এবং ভারতের যেই এত দারিদ্র একটা দেশ, সেই দারিদ্রতার মূলে রয়েছে
ব্রিটিশ সরকারের অর্থনৈতিক শোষণ, এই দিকটা তুলে ধরেছিলেন এই সমস্ত ঐতিহাসিকরা বা অর্থনৈতিকবিদরা, যেমন রমেশচন্দ্র মজুমদার এবং দাদাভাই নৌরোজি। উইলিয়াম ডিগবির কথা বলা যায়, তিনি প্রসপারেস বলে একটি গ্রন্থে তিনি বলেছেন যে ভারতীয়দের সমস্ত দুঃখ দুর্দশার কারণই হচ্ছে ব্রিটিশ সরকার। তো এইভাবে কিছু ব্রিটিশ সরকারের শোষণের বিরুদ্ধে কিছু ভারতীয়রা কিন্তু তারা লেখনীর মাধ্যমে জনগণের কাছে তুলে ধরেছিলেন ব্রিটিশ সরকারের নগ্ন রূপটা। ফলে এই চরমপন্থী সংগ্রামশীল জাতীয়তাবাদের উত্থানে যেটা অনেকটা সহায়কের ভূমিকা নিয়েছিল। এছাড়া আমরা দেখব যে প্রাকৃতিক দুর্যোগ, ঠিক এই সময় খরা থেকে দুর্ভিক্ষ থেকে মন্বন্তর, প্লেগ, এরকম বিভিন্ন ভাবে ভারতীয়রা জর্জরিত হয়ে পড়ে। কিন্তু ব্রিটিশ সরকার এই দুর্ভিক্ষ বা মন্বন্তরের সময় যে ত্রাণ দেওয়ার প্রয়োজন হয় সেগুলো না দিয়ে, জনগণকে সাহায্য না করে, মানুষকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে না বাঁচিয়ে নিজেদের স্বার্থ রক্ষায় তারা মশগুল ছিল। এমনকি ত্রাণ কার্যের টাকা দিয়ে ব্রিটিশ সরকার সেই সময় মহারানী ভিক্টোরিয়ার যে সিংহাসনে আরোহণের হীরক জয়ন্তী সেটা কিন্তু উৎসব পালন করে। এদিকে প্রাকৃতিক দুর্যোগে মানুষ মারা যাচ্ছে সেটা কিন্তু ব্রিটিশ সরকার দেখছে না। তাহলে ব্রিটিশ সরকারের এই যে উদাসীনতা, প্রাকৃতিক দুর্যোগ বা মহামারীর প্রতি যে এই উদাসীনতা, এটা ব্রিটিশ সরকারের এই উদাসীনতা ভারতীয়দেরকে আরো তীব্রভাবে ক্ষিপ্ত করে তোলে। এবং একে কেন্দ্র করে মহারাষ্ট্রে কিন্তু চাপেকর ভ্রাতৃদ্বয়রা তারা এই প্লেগ যে কমিশনার তাকে কিন্তু গুলি করে হত্যাও করেছিলেন। তো এইভাবে সংগ্রামশীল জাতীয়তাবাদের প্রেক্ষাপট সারা ভারতব্যাপী বিভিন্ন দিক থেকে কিন্তু হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ এক্ষেত্রে একটা ভালো ভূমিকা নিয়েছিল। এরপর দেখো রয়েছে সংবাদপত্র। তাই এই সময় সংবাদপত্রগুলোও কিন্তু একটা বড় ভূমিকা নিচ্ছে এই সংগ্রামশীল জাতীয়তাবাদের উত্থানে। এখানে শিশির কুমার ঘোষের অমৃতবাজার পত্রিকা, ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকরের কথা বলা যায়, মাদ্রাজে রয়েছে দ্য হিন্দু, লাহোরে দ্য ট্রিবিউন, এরকম বিভিন্ন পত্রিকা, বন্দে মাতরম পত্রিকা রয়েছে অরবিন্দ ঘোষের, ইয়ং ইন্ডিয়া রয়েছে বিপিন চন্দ্র পালের। এই সমস্ত পত্র পত্রিকায় জোরালো ভাবে এই সংগ্রামশীল জাতীয়তাবাদের কথা কিন্তু প্রচার করা হচ্ছে। ঠিক এই সময় বাল গঙ্গাধর তিলক ঘোষণা করেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা গ্রহণ করব, মানে অর্জন করবই। অর্থাৎ তিনি সরাসরি স্বাধীনতার কথা বলছেন এবং সংগ্রামশীল স্বাধীনতা অর্জন করে নেবে সে, অর্থাৎ বাল গঙ্গাধর তিলক সে নিজে তার স্বাধীনতা অর্জন করে নেবে। অর্থাৎ সে কিন্তু সংগ্রামশীল বা জঙ্গি বা বিপ্লবের কথা বলছেন। তো এইভাবে এই সময় বিভিন্ন পত্র পত্রিকার ভিতর দিয়ে আমরা দেখতে পাবো যে জাতীয়তাবাদের যে চরমপন্থী যে রূপ, সেই রূপটা কিন্তু প্রকাশ পাচ্ছে। এছাড়া দেখো এই সময় লর্ড কার্জন একটা বড় ভূমিকা নিচ্ছে, এখানে কার্জন লেখা আছে, কার্জন একটা বড় ভূমিকা নিচ্ছে। ঠিক এই রকম একটা পরিস্থিতিতে যখন ভারতবাসী ক্ষিপ্ত, ঠিক সেই সময় কার্জন বিশ্ববিদ্যালয় আইন নিচ্ছে 1904, কলকাতা কর্পোরেশন আইন নিচ্ছেন, পাশ করছেন এই সমস্ত আইন, কারণ ভারতের বড় লাট তিনি। তা এই সমস্ত আইনগুলো ছিল প্রতিক্রিয়াশীল, ভারতীয়দের স্বার্থের বিরোধী। ফলে এই আইনগুলো ভারতীয়দেরকে কিন্তু ক্ষিপ্ত করে তোলে এবং তিনি মাস্টার স্ট্রোক দেন যে বঙ্গভঙ্গ। 1905-এ তিনি বুঝতে পারেন লর্ড কার্জন যে বাংলাদেশ হচ্ছে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে আন্দোলন, জাতীয় কংগ্রেস হোক আর যাই হোক, যে আন্দোলন, জাতীয়তাবাদী আন্দোলন, তাকে লিড করে বাঙালিরা, অর্থাৎ বাংলাদেশই তার বিপ্লবীদের মেন ঘাঁটি। তাহলে বাংলাদেশকে যদি আমরা ভাগ করে দিতে পারি, তাহলে হিন্দু মুসলিম ভাগ করে দিই, তাহলে যে আন্দোলন সেটা অনেকটা দুর্বল হয়ে পড়বে। এই দুষ্টু বুদ্ধি নিয়ে তিনি কিন্তু বঙ্গভঙ্গ করেছিলেন এবং এই বঙ্গভঙ্গ আন্দোলনকে সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য কংগ্রেসের যুবক যারা ছিল নেতা, তারা কিন্তু সেটা দাবি করেছিল কংগ্রেসের প্রবীণ নেতাদের কাছে যে সারা ভারতব্যাপী আন্দোলন ছড়িয়ে দিতে হবে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে। এবং এই প্রশ্নটাকে কেন্দ্র করে কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থী দুই গোষ্ঠী ভাগ হয়ে যায়, অর্থাৎ চরমপন্থী জাতীয়তাবাদের উত্থান হয়। তো এই প্রশ্নে যে 20 নম্বরের অ্যান্সার, অর্থাৎ 1000 ওয়ার্ডের অ্যান্সার, তাই সেই অ্যান্সার এবার তোমাদের সামনে তুলে ধরছি। রাইস অফ এক্সট্রিমিজম, চরমপন্থার উদ্ভব। নরমপন্থী নেতাদের ইংরেজ ভজনা, ইংরেজ জাতির সহৃদয়তা ও মহানুভবতার প্রতি অগাধ আস্থা এবং তাদের আবেদন নিবেদন ও তোষণ নীতির ব্যর্থতায় হতাশ হয়ে কংগ্রেসের কয়েকজন তরুণ নেতা, র্যাডিক্যাল যাদের বলা হচ্ছে, এক ধরনের জঙ্গি ও উগ্র জাতীয়তাবাদের মন্ত্র ও আদর্শে দীক্ষিত হন। এদেরই আমরা সাধারণভাবে চরমপন্থী বলে অভিহিত করি।
চরমপন্থী মতাদর্শের উদ্ভব প্রসঙ্গে এ যাবৎ 3টি বিশেষ ব্যাখ্যা ব্যক্ত হয়েছে। প্যারা করে জাতীয়তাবাদী ব্যাখ্যানুসারে প্রথম ব্যাখ্যা, তাহলে 3টি ব্যাখ্যার মধ্যে জাতীয়তাবাদী ব্যাখ্যা। মতাদর্শগত পার্থক্যের কারণে আদি পর্বের কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থী এই দুই গোষ্ঠীতে বিভক্ত হয়। নরমপন্থীদের মতে ব্রিটিশ শাসন শৃঙ্খলার প্রতীক। ভারত ও ভারতবাসীর স্বার্থে ব্রিটিশ শাসনের স্থায়িত্ব প্রয়োজন। তারা ব্রিটিশ শাসনের অবসানের পরিবর্তে সংস্কার ও স্বায়ত্তশাসনের দাবি তোলেন। অন্যদিকে চরমপন্থীদের কথা হলো শাসনের নামে ব্রিটিশ রাজের সর্বগ্রাসী শোষণ সম্পর্কে ভারতবাসী সচেতন। এমতাবস্থায় আবেদন নিবেদনের মাধ্যমে স্বায়ত্তশাসন ও সংস্কারের দাবি জানানো একান্ত মূল্যহীন। ঔপনিবেশিক শাসনে ভারতবাসীর কল্যাণ ও দেশীয় অর্থনীতির বিকাশ হতে পারে না। সেহেতু জাতির কল্যাণ ও স্বদেশের সমৃদ্ধির জন্য স্বরাজ তথা ঔপনিবেশিক শাসনের অবসান প্রয়োজন এবং এজন্যই নরমপন্থীদের অনুসৃত ব্রিটিশ রাজের বাদান্যতা ও অনুগ্রহ নির্ভর হয়ে থাকার নীতি ত্যাগ করে দেশপ্রীতি ও আত্মশক্তি নির্ভর জোরালো আন্দোলনের নীতি ও কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। জাতীয়তাবাদী ঐতিহাসিকদের মতে এই মৌলিক মতাদর্শগত ও কর্মপন্থাগত ভেদের কারণে কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠী চরমপন্থা গ্রহণের পক্ষপাতী হয়। তো এটা ছিল জাতীয়তাবাদী ব্যাখ্যা, যেখানে মতাদর্শগত দিকটা দেখানো হয়েছে। চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে যে মতানৈক্য আদর্শগত ক্ষেত্রে সেই বিষয়টি। এরপরে দেখো অর্থনৈতিক দিকটাও তুলে ধরছেন এখানে আর.পি. দত্ত। প্যারা করে দেখো আর.পি. দত্ত প্রমুখ মার্ক্সবাদী ঐতিহাসিকগণ চরমপন্থার উদ্ভবের ক্ষেত্রে শ্রেণীগত স্বার্থের প্রাধান্য সংক্রান্ত বিষয়টিকে সবিশেষ গুরুত্ব দিয়ে বিচার করেছেন। তাদের মতে ভারতের আদি পর্বের জাতীয় আন্দোলন মুখ্যত বুর্জুয়া আন্দোলন। এ সময়কার ভারতীয় বুর্জুয়ারা দুটি উপশ্রেণীতে বিভক্ত ছিল। এদের একটি হলো বুর্জুয়া, অপরটি হলো পেটি বুর্জুয়া। আদি জাতীয়তাবাদীরা তথা নরমপন্থী কংগ্রেস নেতারা ছিল বুর্জুয়া শ্রেণীভুক্ত। এরা প্রধানত ধনী শিল্পপতি, ব্যবসায়ী ও বৃহৎ ভূস্বামী শ্রেণীর লোকজন। ব্রিটিশ রাজের সাথে সহযোগিতা করে ও সমঝোতা স্থাপন করে, এক কথায় ব্রিটিশ রাজের ছত্রছায়া থেকে তারা নিজেদের আত্মস্বার্থ বা অর্থনৈতিক স্বার্থ অটুট রাখতে চেয়েছিল। সেহেতু ব্রিটিশ রাজের প্রতি তাদের নীতি হলো আবেদন নিবেদন পন্থা, কর্তাভজন নীতি। তারা ভারতে ব্রিটিশ শাসনের অবসান চাননি, এমনকি চড়া সুরে সংস্কারও চাননি। অপরপক্ষে শিক্ষক, উকিল, ছোট ব্যবসায়ী, ছোট ভূস্বামী ও ডাক্তার প্রভৃতি পেটি বুর্জুয়ারা ঔপনিবেশিক শাসনকে তাদের পক্ষে এবং সেই সাথে দেশ ও জাতির পক্ষে কল্যাণকর বলে ভাবেননি। সে কারণে তারা দাবি আদায়ের জন্য ভিন্ন পন্থা গ্রহণের পক্ষপাতী হয়ে ওঠেন। তাদের ওই পন্থা দেশীয় আদর্শ অনুযায়ী বা অনুসারী চরম পন্থা হয়ে দাঁড়ায়। প্যারা করে দেখো কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিকরা এবার কি ব্যাখ্যা দিচ্ছেন। কেমব্রিজ ঐতিহাসিক গোষ্ঠী চরমপন্থার উদ্ভব সংক্রান্ত জাতীয়তাবাদী ও মার্ক্সবাদী ব্যাখ্যার সাথে একমত হননি। তাদের মতে আদর্শগত পার্থক্য কিংবা শ্রেণীগত পার্থক্যের কারণে আদি পর্বের কংগ্রেস নেতারা বিভক্ত হননি। তাদের উভয় গোষ্ঠী ব্রিটিশ রাজের সঙ্গে থেকে কংগ্রেসের নেতৃত্বে অধিষ্ঠিত থাকতে চেয়েছিল, কিন্তু তিলক, লালা লাজপত প্রমুখ নেতাদের গোষ্ঠী এক্ষেত্রে ব্যর্থ হয়ে নিজেদের শক্তি বাড়িয়ে সরকার ও সেই সাথে কংগ্রেসের ওপর গোষ্ঠীর উপর বা কংগ্রেসের গোষ্ঠীর উপর চাপ সৃষ্টির জন্য ভিন্ন পথ গ্রহণ করে। এই ভিন্ন পথই চরমপন্থা। এই পন্থানুসারে চরমপন্থী নেতারা রাজনীতি, ধর্ম, অর্থনীতি, সংস্কৃতি, দেশপ্রেম ও আত্মশক্তি সবকিছু মিলিয়ে সরকারের উপর চাপ সৃষ্টির জন্য এবং ক্ষমতা দখলের জন্য বিশেষ কৌশলপূর্ণ আন্দোলন শুরু করেন।
এই যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা কিন্তু কেমব্রিজ গোষ্ঠীর বক্তব্য এটা রয়েছে। তারা বলতে চাইছেন যে যারা চরমপন্থী তারা নিজেদের স্বার্থের দিকে তাকিয়ে তারা চরমপন্থা বেছে নিয়েছিল। কেমব্রিজ গোষ্ঠীর ব্রিটিশ ঐতিহাসিকরা এখানে একটা ব্যক্তি স্বার্থের কথা এখানে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন, একটা নেগেটিভ মাইন্ডের কথা এখানে কিন্তু কেমব্রিজ ঐতিহাসিকরা বলছেন। প্যারা করে অমলেশ ত্রিপাঠী ও সুমিত সরকার প্রমুখ ঐতিহাসিক চরমপন্থার উদ্ভব সংক্রান্ত জাতীয়তাবাদী ব্যাখ্যাকে অতি সরলীকরণ বলে গণ্য করেছেন। কেননা জাতীয় কংগ্রেসের একেবারে আদি পর্বে জাতীয় নেতাদের ব্রিটিশ রাজের অনুগ্রহ নির্ভর হয়ে চলার নীতি গ্রহণ করাই স্বাভাবিক ছিল। তা না হলে জাতীয় আন্দোলন অঙ্কুরেই বিনষ্ট হওয়ার সম্ভাবনা ছিল। এতদ সংক্রান্ত মার্ক্সবাদী ব্যাখ্যাও যুক্তিসঙ্গত নয়, কেননা আলোচ্য পর্বের ভারতে বুর্জুয়া ও পেটি বুর্জুয়ার শ্রেণীগত পার্থক্য স্পষ্ট ছিল না। কেমব্রিজ ঐতিহাসিকরা চরমপন্থার উদ্ভবের ব্যাখ্যা প্রসঙ্গে কংগ্রেস নেতাদের ক্ষমতা দখলের কৌশলগত লড়াইটিকে গুরুত্ব দিয়েছেন, কিন্তু দেশপ্রেম ও আত্মত্যাগের বিষয়টি তাদের সুনজরে আসেনি। অর্থাৎ এক্ষেত্রে অমলেশ ত্রিপাঠী এবং সুমিত সরকার উপরোক্ত যে জাতীয়তাবাদী ব্যাখ্যা এবং কেমব্রিজ গোষ্ঠীর যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাকে খণ্ডন করেছেন। প্যারা করে দেখো, চরমপন্থার উদ্ভব সংক্রান্ত জাতীয়তাবাদী, মার্ক্সবাদী ও কেমব্রিজ মতবাদী ব্যাখ্যাগুলি প্রধানত এক পেশে, কিন্তু একান্তই অর্থহীন নয়। প্রতিটি ব্যাখ্যাই এক একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে গুরুত্ব পেয়েছে। তবে ওই সব ব্যাখ্যায় চরমপন্থার উদ্ভব সংক্রান্ত বাস্তব পরিস্থিতি, ব্রিটিশ রাজের উগ্র প্রতিক্রিয়াশীল ঘোরতর ঔপনিবেশিক নীতি ও ভারতীয় ভাবাদর্শের প্রভাব সংক্রান্ত ভূমিকাগুলিকে গুরুত্ব দেওয়া যায়নি বা হয়নি। এই দিকগুলো কেমব্রিজ গোষ্ঠীর মতবাদ, মার্ক্সবাদী জাতীয়তাবাদী ব্যাখ্যায় কিন্তু নেই। এই দিকগুলো এটাই তুলে ধরেছেন অমলেশ ত্রিপাঠী, এবং পাশাপাশি তিনটি মতবাদকে এখানে সমালোচনা করা হয়েছে। তো এই পর্যন্ত তিনটি যে গোষ্ঠী রয়েছে তাদের বক্তব্য এই পর্যন্ত আলোচনা হলো। প্যারা করে দেখো, চরমপন্থার উদ্ভব সংক্রান্ত ব্যাখ্যাগুলি ভারতীয় জনসাধারণের উপর দুর্ভিক্ষ, প্লেগ প্রভৃতি মহামারীর প্রভাব সম্পর্কে নীরব থেকেছে। মানে এখানে এই প্লেগ মহামারী, দুর্ভিক্ষের কথা কোনো গোষ্ঠী কিন্তু বলেনি। চরমপন্থার উদ্ভবের ক্ষেত্রে দুর্ভিক্ষ, মহামারী প্রভৃতির একটি ক্রিয়াশীল ভূমিকা ছিল। 1890 দশকের প্রতি বছরই সমগ্র ভারতে কোনো না কোনো অঞ্চলে দুর্ভিক্ষের আগমন ঘটেছিল। ক্ষেত্র বিশেষে সরকার খাজনা মুকুব করে ও ত্রাণের ব্যবস্থা নেয়, কিন্তু ওই সব ত্রাণ ব্যবস্থা প্রয়োজনের তুলনায় নিতান্তই অকিঞ্চিতকর ছিল। সুমিত সরকার দেখিয়েছেন 1890 থেকে 1904 এই পর্বে প্রতি বছরই প্রায় 10 লক্ষ লোক অনাহারে ও রোগ ব্যাধিতে মারা যায়। 1904-এ প্লেগের সময় ত্রাণ সংক্রান্ত সরকারি অব্যবস্থার কারণে বহু লোক মারা যায়। প্যারা করে দেখো, ইতিমধ্যে নৌরোজি অর্থাৎ দাদাভাই নৌরোজি পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল গ্রন্থে এবং রমেশচন্দ্র দত্ত ইকোনমিক ঐতিহাসিক ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া আন্ডার দ্য আর্লি ব্রিটিশ রুল সূত্রে স্পষ্ট হয়ে গিয়েছিল যে ব্রিটিশ রাজ ভারতীয় অর্থনীতিকে পঙ্গু করে ব্রিটিশ অর্থনীতির ক্ষেত্রে পরিণত করেছে। ভারতীয় অর্থনীতির উপর ব্রিটিশ অর্থনীতির এই অভিঘাত ব্রিটিশ রাজের প্রতি আপামর ভারতীয়ের অসন্তোষের মানসিকতা তৈরি করে। এইরূপ এক সংকট পর্বে বড়লাট কার্জনের উগ্র সাম্রাজ্যবাদী প্রতিক্রিয়াশীল নীতি ও কার্যক্রম চরমপন্থার উদ্বোধনে এক বিশেষ মাত্রা যোগ করে। এখানে অর্থনৈতিক শোষণটা তুলে ধরেছেন রমেশচন্দ্র মজুমদার এবং দাদাভাই নৌরোজি। প্যারা করে দেখো, বস্তুত ভারতীয়দের প্রতি তার এখানে কার্জনের যে প্রতিক্রিয়াশীল যে নীতিগুলো তিনি নিয়েছিলেন, সেই নীতিগুলো বা যে আইনগুলো পাশ করেছিলেন, ইউনিভার্সিটি আইন, কর্পোরেশন আইন, বঙ্গভঙ্গ, সেই দিকটা এবার তুলে ধরা হয়েছে। কার্জনের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে, আমি বলেছি, সেই অংশটা এবার শুরু হলো। দেখো, এখান থেকেই কার্জন শুরু হচ্ছে। বস্তুত ভারতীয়দের প্রতি তার অর্থাৎ কার্জনের বিন্দুমাত্র সহানুভূতি ছিল না। স্বায়ত্তশাসনের প্রতি কলকাতা পৌরসভার উপর আঘাত, ক্যালকাটা কর্পোরেশন অ্যাক্ট 1899 হেনে আঘাত হেনে তার প্রতিক্রিয়াশীল অভিযান শুরু হয়। তার নির্দেশক্রমে কলকাতার পৌরসভাটি নির্বাচিত ভারতীয় সদস্য সংখ্যা ও সরকার মনোনীত ও নির্বাচিত ইংরেজ সদস্য সংখ্যা সমান করা হয়। এছাড়া একজন ইংরেজকে পৌরসভার সভাপতি হিসেবে চাপিয়ে দেওয়া হয়।
কার্জনের প্রতিক্রিয়াশীল নীতির দ্বিতীয় অভিঘাত ভারতীয় শিক্ষা ব্যবস্থার উপর গিয়ে পড়ে। কার্জন উচ্চশিক্ষার ক্ষেত্রটিকে পুরোপুরি এক সরকারি প্রতিষ্ঠানে পরিণত করার নীতি গ্রহণ করেন। 1904-এ প্রণীত ইন্ডিয়া ইউনিভার্সিটি অ্যাক্ট 1904 সূত্রে সেনেট ও সিন্ডিকেট, মানে ক্যালকাটা ইউনিভার্সিটি সেনেট ও সিন্ডিকেটে ইংরেজ সদস্যের সংখ্যা গরিষ্ঠ হয়ে যায়। ফলে বিশ্ববিদ্যালয়ের উপর আমলাতন্ত্রী প্রশাসন কায়েম হয়ে যায়। সংবাদপত্রের স্বাধীনতা ও বাক স্বাধীনতা হরণের জন্য কার্জন ইন্ডিয়া অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ও প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন। এই দুই আইনের মাধ্যমে তিনি অসামরিক গুপ্ত তথ্য প্রকাশনার জন্য সংবাদপত্রের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেন। নতুন প্রেস আইন সংবাদপত্রের স্বাধীনতার পরিপন্থী বলে দেশ জুড়ে তুমুল প্রতিবাদ ওঠে। এই সূত্রে চরমপন্থীরা এক বিরাট প্রচার মাধ্যম পেয়ে যায়। ভারত জাতীয় কংগ্রেসকে দুর্বল করার জন্য কার্জন বঙ্গভঙ্গের ব্যবস্থা করেন। 1905-এর 16ই অক্টোবর বঙ্গ ব্যবচ্ছেদ সম্পন্ন হয়। ফলে লাল বাল পাল ও অরবিন্দ প্রমুখ নেতৃবর্গের তৎপরতা ক্রমে চরমপন্থা বাস্তব রাজনীতির রূপ পরিগ্রহ করে। উল্লেখ্য, দুর্ভিক্ষ, ব্যাধি ও ত্রাণের ক্ষেত্রে সরকারি দায়সারা গোছের ব্যবস্থা ও কার্জনের প্রতিক্রিয়াশীল বিধি ব্যবস্থা এবং কংগ্রেসি র্যাডিক্যালিস্টদের, মানে চরমপন্থীদের, সরকার বিরোধী ও আদি জাতীয়তাবাদীদের অর্থাৎ নরমপন্থী কংগ্রেস বিরোধী প্রচার ভারতীয়দের সবিশেষ রাজনীতি সচেতন করে তোলে। ওই সূত্রে ভারতীয় সংবাদপত্রের প্রচার সংখ্যা সবিশেষ বেড়ে যায়। উল্লেখ্য, 1885-তে দেশীয় সংবাদপত্রের প্রচার সংখ্যা ছিল এখানে 2,99,000, 1905-এ তা হলো 8,17,000। ফলে রাজনৈতিক কার্যকলাপের সম্ভাব্য ভিত্তিটি দ্রুত বিস্তৃত হয় এবং চরমপন্থা উদ্ভবের ক্ষেত্রটি প্রকাশ হয়। জাতির এই সংকট পর্বে চরমপন্থার উন্মেষের ক্ষেত্রে আদর্শগত পটভূমি একটি বিশেষ স্থান ছিল। অর্থাৎ এবার যে ধর্মীয় যে ঐতিহ্যের কথা বলা হয়েছিল, সনাতনী ঐতিহ্য, বিবেকানন্দ বঙ্কিমচন্দ্রের এখানে দয়ানন্দ সরস্বতীর যে ভূমিকা, সেই অংশটাই এবার আমরা এখানে দেখব। দেখো, বলছে জাতির এই সংকট পর্বে চরমপন্থার উন্মেষের ক্ষেত্রে আদর্শগত পটভূমির একটি বিশেষ স্থান ছিল। ফরাসি বিপ্লব ও রুশ বিপ্লবের ক্ষেত্রে চিন্তাশীল মনীষীদের যে ভূমিকাটি ছিল, চরমপন্থার উদ্ভবের ক্ষেত্রে বঙ্কিম, বিবেকানন্দ ও দয়ানন্দের তদানুরূপ ভূমিকা ছিল। এবার আসছে বঙ্কিম। এখানে তিনজন কিন্তু আলাদা আলাদা করে প্যারা করে করে উল্লেখ করা হয়েছে। দেখো, প্রথমে রয়েছে প্রথম প্যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্রের কৃষ্ণচরিত্র, ধর্মতত্ত্ব, আনন্দ মঠে কংগ্রেসি র্যাডিক্যালরা স্বদেশপ্রীতি ও জাতিপ্রীতির নতুন সন্ধান পান। কৃষ্ণ চরিত্রে র্যাডিক্যালিস্টদের শ্রীকৃষ্ণের ধর্মরাজ্য স্থাপনের আদর্শের প্রতি আকৃষ্ট করে। তারা আনন্দ মঠে হৃত সর্বস্বা নগ্নকা দেশ জননীর মূর্তি দেখার সাথে সাথে শোষণ মুক্ত কল্যাণী দেশ জননীর মূর্তিও দেখেন। নরমপন্থীদের রাজনীতির স্বরূপ প্রসঙ্গে তিনি বলেন, জয় রাধে কৃষ্ণ, ভিক্ষা দাও গো, ইহাই আমাদের পলিটিক্স। র্যাডিক্যালদের উদ্দেশ্যে তিনি লেখেন যে অক্ষম উপরোধের হীন সারমেয় নীতি ত্যাগ করে কৃষ্ণ তুল্য বিক্রম প্রকাশের পন্থা গ্রহণ করতে হবে এবং মহাভারতের স্বপ্ন সফল করার জন্য নতুন এক কুরুক্ষেত্রের দিকে অগ্রসর হতে হবে। উল্লেখ্য, সন্তান দলের উদ্দেশ্যে সত্যানন্দের আহ্বানের মধ্যে অরবিন্দ আসুরিক ইংরেজ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে রণ উন্মাদনা জাগানোর আহ্বান শুনতে পান। এখানে একটা তত্ত্বকথা তুলে ধরা হয়েছে, তোমরা একটা সারসংক্ষেপও লিখতে পারো। প্যারা করে দেখো, বিবেকানন্দের রচনায় জাতীয়তাবাদ এবং উচ্চ আধ্যাত্মিক আদর্শে উন্নীত হয়। ভারতবাসীর চোখে আঙুল দিয়ে তিনি দেখান যে ভারতের সমাজ হলো তাদের শিশু সজ্জার যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী। চরমপন্থার উদ্বোধনে বিবেকানন্দের অবদান প্রসঙ্গে ডক্টর অমলেশ ত্রিপাঠী বলেন, বিবেকানন্দ ভারতীয় জাতীয়তাবাদকে অদ্বৈতের মন্ত্রপুত করেন। এরপর আসছে দয়ানন্দ সরস্বতী। দেখো, দয়ানন্দ ভারতীয়দের উদ্দেশ্যে ঘোষণা করেন, কাপুরুষের আত্মরক্ষার খোলস ছেড়ে তাদেরকে আক্রমণাত্মক নীতি ধর্ম বা নীতির বর্ম পড়তে হবে এবং ভারতের অতীত গৌরব সমুজ্জ্বল আদর্শ সামনে রেখে ঐক্যবদ্ধ হতে হবে। ডক্টর ত্রিপাঠী লিখেছেন, দয়ানন্দের দৃপ্ত আহ্বান হিন্দু সমাজে
চেতনার বিদ্যুৎ প্রবাহ বইয়ে দেয়, তার সম্মোহনী আদর্শ ও আহ্বান গুণে এক শ্রেণীর জাতীয়তাবাদী চরমপন্থার প্রতি আকৃষ্ট হয়। উপরের আলোচনা সূত্রে স্পষ্ট হয় চরমপন্থার উদ্ভবের পিছনে ব্রিটিশ রাজের অনুগ্রহ নির্ভর আদি জাতীয়তাবাদীদের আবেদন নিবেদন নীতির প্রতি বিক্ষুব্ধ কংগ্রেসীদের তীব্র বিরূপতা, সরকারের প্রতিক্রিয়াশীল ব্যবস্থা, কার্জনের উগ্র সাম্রাজ্যবাদী নীতি এবং ভারতীয় মনীষীদের ভাবাদর্শ একযোগে ক্রিয়াশীল ছিল। দেখো, তোমরা যারা একটু শর্ট নোট ফলো করতে চাও বা পেতে চাও, তোমরা এই পর্যন্ত লিখতে পারো, ঠিক আছে? কিন্তু একেবারে 20 নাম্বারের পারফেক্ট যে অ্যান্সার 1000 ওয়ার্ডে, তার জন্য কিন্তু আরও একটি প্যারা এখানে রয়েছে। এটা কিন্তু মূল্যায়নের উপরে দেওয়া আছে। আগের প্যারাটা শর্টকাটে একটা মূল্যায়ন করা হয়েছে, আর এটা একটু ডিটেলসে মূল্যায়নটা দেওয়া হয়েছে। দেখো কি আছে এখানে। চরমপন্থার উদ্ভবের পেছনে রাজনৈতিক পটভূমির বিশেষ ক্রিয়া প্রতিক্রিয়া থাকায় চরমপন্থা তর্কাতীতভাবে একটি রাজনৈতিক মতাদর্শ। তবে এক্ষেত্রে ভাবাদর্শের একটি বিশেষ ভূমিকা ছিল। আদি জাতীয়তাবাদীদের বিক্ষুব্ধ গোষ্ঠী খ্রিস্ট ধর্ম ও পশ্চিমী উপযোগবাদের প্রভাবে ভারতের আধ্যাত্মিক জীবন এবং ঐতিহ্যসম্মত নৈতিক ও সামাজিক মূল্যবোধ অক্ষুণ্ণ হয়ে গেছে। এরপর তোমরা এই জায়গা থেকে লিখবে, ফলে তাদের কর্মপ্রয়াস এক সাংস্কৃতিক আন্দোলনে পরিণত হয়। এ প্রসঙ্গে হীরেন চক্রবর্তী লিখেছেন, একটা ইংরেজি লাইন আছে, তোমরা এটা দেখে লিখে নেবে। এরপর দেখো, ডক্টর ত্রিপাঠী এ প্রসঙ্গে লিখেছেন, 19 শতকের ভারতের জাতীয় জীবন, চিন্তা ভাবনা, রাজনৈতিক ক্রিয়াকাণ্ডে প্রতীচ্যের ব্যর্থ অনুকরণের প্রতিক্রিয়া হিসেবে চরমপন্থার সূত্রপাত হয়। এ কারণে চরমপন্থাকে এক ধরনের প্রতীচ্য সংস্কৃতির প্রতিবাদী ভারতীয় সাংস্কৃতিক আন্দোলন বলা যেতে পারে। অ্যাকচুয়ালি এখানে চরমপন্থা জিনিসটা কি আরও একটু তত্ত্বগতভাবে এই প্যারাতে দেওয়া হয়েছে। এরপরে দেখো আরও একটু রয়েছে, চরমপন্থার রাজনীতি ও ধর্ম একসাথে জড়িয়ে যায়। চরমপন্থায় ধর্ম এবং রাজনীতি একসাথে জড়িয়ে যায়। একথা সত্য যে দেশপ্রেমের সত্তায় ও জাতীয়তাবাদের উদ্বোধনে ধর্মের আবেদন এক বিশেষ ফলপ্রসূ হাতিয়ার হয়ে কাজ করে। তবে রাজনীতি ও ধর্মের সম্মিলনের কারণে বহু ধর্ম ও বহু সম্প্রদায়ের ভারতে জাতীয় আন্দোলন দুর্বল হয়ে পড়ে। একথা ঠিক, চরমপন্থী নেতারা সাম্প্রদায়িক ছিলেন না, তবে তাদের আন্দোলনের কার্যকলাপ সাম্প্রদায়িকতার ক্ষেত্র প্রস্তুত করেছিল। মুসলিমরা তাদের আন্দোলনে অংশগ্রহণ করেনি। চরমপন্থীরা গণমুখী আন্দোলন গড়ে তুলতে চেয়েছিল, তবে মুখ্যত মধ্যবিত্ত শ্রেণী তাদের আন্দোলনে সামিল হয়েছিল। সাধারণ মানুষকে তারা আন্দোলনে সামিল করতে পারেনি। দেখো, এখানে ছোট করে এই জায়গা থেকে এই পর্যন্ত একটা 3টে ছোট প্যারা করা আছে। এখানে কিন্তু চরমপন্থার যে দুর্বলতা, সেই দুর্বলতার দিকটা এখানে তুলে ধরা হয়েছে। শেষ প্যারা দেখো, এখানে কি বলা হয়েছে, চরমপন্থীরা কঠোরভাবে নরমপন্থী আন্দোলনের সমালোচনা করলেও ওই আন্দোলনের ক্ষেত্রে কোনো বলিষ্ঠ বিকল্পের সন্ধান তারা দিতে পারেননি। তা সত্ত্বেও একথা অনস্বীকার্য যে জাতীয় আন্দোলনের চরমপন্থী পর্ব তার স্বকীয়তা বিশিষ্ট এক সমুজ্জ্বল পর্ব। জাতীয় আন্দোলনে গতি সঞ্চারের ক্ষেত্রে তার ভূমিকা অপরিসীম ছিল। তাই শেষের অংশটা এই পেজে তোমরা একটু মূল্যায়নের উপরে এবং চরমপন্থার যে দুর্বলতাগুলো রয়েছে সেই অংশটা তুলে ধরা হয়েছে। তোমরা যদি পারো এটা লিখবে, নতুবা এই অংশটাও অ্যাভয়েড করে যেতে পারো। এই প্রথম যে পার্টটা আমি দেখালাম, একেবারে এই প্যারা এই পেজের প্রথম পার্ট, এইটাই তোমরা শেষ প্যারা হিসেবেও কিন্তু লিখতে পারো। সেক্ষেত্রে একটু নোট এই পর্যন্ত, সেক্ষেত্রে নোটটা একটু শর্ট হবে। বাকি এই প্যারাটার লিখলে এখানে একটু চরমপন্থার মূল্যায়ন আছে এবং শেষে তার ব্যর্থতার কারণগুলো রয়েছে বা তার দুর্বলতার দিকটা। স্ট্যান্ডার্ড কোয়ালিটির নোটস তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তোমরা আরও বেটার হয় এই নোটসটা নিজেরা লিখে কলেজের স্যারকে দিয়ে যাচাই করে দেখে নিতে পারো যে এটা MA কোয়ালিটির স্ট্যান্ডার্ড লেভেলের নোটস, ভালো মার্কস আসবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।